আপনার কি প্রায়শই মাথা ধরছে? অত্যাধিক আলো বা শব্দে সেই মাথা ধরাটা বা মাথা ব্যথাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে? অনেকেই বলে থাকেন এটা হয়তো মাইগ্রেনের সমস্যা। কিন্তু এই মাইগ্রেন আসলে কি? এর চিকিৎসা কি? এই মাইগ্রেনের হাত থেকে আদৌ কি মুক্তি পাওয়া যায়? নাকি সারা জীবনই মাইগ্রেনকে বয়ে নিয়ে বেড়াতে হয়? আজকের এই পর্বে আমরা এই বিষয়ে আলোকপাত করব। আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট ইউথে। আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিউরোলজি, মণিপাল হসপিটাল, ডক্টর নিখিল প্রসূন। আমি স্যারের কাছে যাব। আপনাদের অনেক প্রশ্ন আছে এই বিষয়ে জানি। আশা করি সেই সব প্রশ্নের উত্তর আপনারা এই পর্বে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। এই ভিডিওর লিঙ্কে আমাদের আরো একটি চ্যানেল হেলথ ইমপ্যাক্ট বাংলার লিঙ্ক দেওয়া রয়েছে। সেই চ্যানেলটিকেও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট ইউথে। আমার নাম ডক্টর নিখিল প্রসূন আছে। আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিউরোলজি আছি, মণিপাল হসপিটাল, ব্রডওয়ে। স্যার আমাদের ১ম যেটা প্রশ্ন যে সাধারণ মাথা ব্যথা এবং মাইগ্রেন মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, সাধারণ মাথা ব্যথা আর মাইগ্রেনের মধ্যে পার্থক্য আছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখি প্রায় সবাইকে দেখি, সবার ক্ষেত্রে আমরা দেখেছি কোনো না কোনো সময় মাথা ব্যথা সবারই হয়েছে। এরকম কোনো মানুষ নেই যেটা বলতে পারবে যে না কোনোদিন কারো মাথা ব্যথা হয়নি। এবার মাথা ব্যথার মধ্যে একটা বিশিষ্ট কারণ হয় সেটা মাইগ্রেন। একদিকে যদি মাথা যন্ত্রণা হয়, যে কোনো এক সাইডে যদি থ্রবিং হয়, দপদপ করে, গা গুলানো, বমি ভাব হয়, আলো দিকে তাকালে, খালি পেট থাকলে, খুব জোরে আওয়াজ শুনলে যদি বাড়ে, তাহলে সেটা মাইগ্রেনের লক্ষণ। এবার ব্যাপারটা হচ্ছে যেটা করলে আমাদের যে দৈনন্দিন যে কাজ আছে সেটা যদি প্রভাবিত হয়ে যায়, আমরা কাজ ঠিকভাবে করতে পারি না, অফিস যাওয়াটা স্কিপ করতে হয়, তার মানে ওই মাইগ্রেনের দিকে এগোচ্ছে পেশেন্ট। আর ব্যাপারটা হচ্ছে যে অন্য যে মাথা ব্যথা হচ্ছে যদি চাপা মতন ভাব হয়, এরকম ভার ভাব, দপদপ না, ভার ভাব, গা গুলানো, বমি ভাব নাও হতে পারে, খুব জোরে আওয়াজ বা আলো দিকে তাকালে সে ব্যথা নাও বাড়তে পারে। সবসময় বলে যে আমার একটা ভার ভাব আছে, ব্যথা ভাব আছে, কিন্তু এই প্রকৃতিটা নেই যেটা আমি বললাম। সেটা হয়তো টিটিএইচ বলে, টেনশন টাইপ হেডেক। তো সেটা হতে পারে, অনেক সময় দুটো একসঙ্গেই থাকে। তো ঠিকভাবে ডায়াগনোজ করে তার উপচার করে দিয়ে আমরা এই এর থেকে নিদান পেতে পারি। এবার স্যার আমাদের একটু জানতে হবে শুরুতে যে মাইগ্রেন কেন হয়? অত্যাধিক মানসিক চাপ নাকি খাওয়া-দাওয়া বা লাইফস্টাইল নাকি অন্য কোনো কারণ এর পেছনে দায়ী? দেখুন, মাইগ্রেন উৎপত্তি কেন হয় সেটা এখনো ঠিকভাবে সায়েন্স ফিক্স করতে পারছে না। তাও মাইগ্রেন একটা জেনেটিক প্রবলেম হতে পারে। মানে আমরা দেখি প্রায় যে মাইগ্রেন যেহেতু কারো বাবা-মা এরকম করে মাইগ্রেন হলে হওয়ার সম্ভাবনা আছে, নাও হতে পারে। এবার ওখান থেকে মাইগ্রেন যেটা হয় ব্রেন থেকে শুরু হয়। ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে মাইগ্রেন। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি তার অনেকগুলো এক্সাসারবেটিং বা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হয়, ব্রেনের ভিতরে মাইগ্রেনের নার্ভের ওইরকম টেন্ডেন্সি আছে মাইগ্রেন হবে। এবার অনেকগুলো লাইফস্টাইল রিলেটেড জিনিস আছে যার জন্য ওই জিনিসটা বেড়ে যায়। ধরুন খালি পেট থাকলে বাড়তে পারে, রৌদ্রে বেরোলে বাড়তে পারে, পিরিয়ডসের সময় মাইগ্রেন বাড়তে পারে, খুব জোরে আওয়াজ শুনলে বাড়তে পারে, অনেক ওষুধপত্র আছে তার সেটা খেয়ে বাড়তে পারে, স্ট্রেস অ্যাংজাইটি আছে তার জন্য মাইগ্রেন বেড়ে যেতে পারে, অ্যাংজাইটি থেকে বাড়তে পারে। এই সমস্ত যতগুলো এক্সাসারবেটিং ফ্যাক্টর আছে যার জন্যে মাইগ্রেনটা বাড়ে, সমস্ত ফ্যাক্টরসগুলোকে আইডেন্টিফাই করে তার নিদান করে রাখা ইম্পর্টেন্ট। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আছে রাত্রিবেলা জেগে থাকা। ঘুম যদি কম হয়, প্রপার ঘুম না হয় বা ওভার স্লিপ হয়, দুটোর ক্ষেত্রে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা বেশি। এবার আমরা এখন সোশ্যাল মিডিয়াতে সারা রাত ২:৩০ ২টোর সময় সব ফেসবুক দেখতে থাকে, অন্য যেটা আছে সব দেখতে থাকে, হোয়াটসঅ্যাপ করতে থাকে। তাতে কি হয়, স্ক্রিন টাইম বাড়ে, ঘুমের অভাব হয়, তাতে মাইগ্রেন সৃষ্টি হতে পারে। তো একদিকে আপনি বলতে পারেন যে লাইফস্টাইল রিলেটেড যে প্রবলেমসগুলো আছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ যোগদান দিচ্ছে মাইগ্রেনের প্রবণতাটাকে বাড়িয়ে দিতে। এই যে মাইগ্রেনের কথা আপনি বললেন যে ব্রেনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়। এই সময়টায় যখন মাইগ্রেনের ব্যথা হচ্ছে তখন ব্রেনের ফাংশনটা ঠিক কিরকম হয় বা ব্রেনের ভেতরে কি চলে? ব্রেনের ভিতরে একটা কর্টিক্যাল স্প্রেডিং ডিপ্রেশন বলে ব্রেনের একটার বিদ্যুৎ প্রবাহ মতন হয়, যেটা ব্রেনের একটা পার্ট থেকে অন্য একটা পার্টের দিকে এগোয়। তারপরে কি হয়, অনেকগুলো ট্রাইজেমিনাল নার্ভস হয় আমাদের, যে এইদিকে ওইদিকে পুরো, যেটা দিয়ে আমরা সেন্সেশন ফিল করি, ওর ভিতরে একটা নিউরোজেনিক ইনফ্ল্যামেশন বলে একটা জিনিস হয়। তো নিউরোভ্যাসকুলার একটা প্রসেস আছে যেখানে নার্ভ, ব্লাড ভেসেল দুটোর ইনভলভমেন্ট আছে, আর অনেকগুলো কেমিক্যাল যেটা আছে সেটা বেরোয়, যেটা দিয়ে পেন সেন্সিটিভ যত
আমাদের যে নার্ভসগুলো আছে ব্রেনে, ইভেন ঘাড়ে, সেটা সেনসিটিভ হয়ে যায়, সেটা ব্রেনে সিগন্যাল দেয়, তাতে মাইগ্রেনের উৎপত্তি হয়। তো তার জন্য আমরা দেখি মাইগ্রেনে শুধু মাথা না, ঘাড়েও যন্ত্রণা হতে পারে। তো মাইগ্রেনের বেসিক্যালি যদি কেউ জিজ্ঞেস করে মাইগ্রেন কেন হয়, মাইগ্রেন একটা ব্রেনের ভিতরে নার্ভ সৃজিত একটা রোগ আছে, যেটা বিভিন্ন ফ্যাক্টর, যেটা আমি এখন ডিসকাস করলাম, তার জন্য বাড়তে পারে। স্যার এই মাইগ্রেনের ব্যথা যখন হচ্ছে তখন কি করা উচিত? অনেক সময় আমরা একটা পেইন কিলার খেয়ে নিই। তো বা ঘরোয়া উপায়ে ঘরে যিনি থাকছেন তিনি ঘরে কি করতে পারেন? দেখুন, মাইগ্রেনে যেটা হয় যে ২ রকম স্পেশাল ভ্যারাইটি আছে। একটা এপিসোডিক মাইগ্রেন, একটা ক্রনিক মাইগ্রেন। আমরা দেখছি যে ৪ দিন থেকে কম যদি হয় কারো, ৪-৫ দিন থেকে কম, সেটা এপিসোডিক মাইগ্রেন আমরা বলি। বা তার থেকে যদি ১৫ দিন থেকে বেশি হয়ে যাচ্ছে কারো মাইগ্রেন, কারো হেডেক, তার মধ্যে ৮ দিনের হেডেক একদম মাইগ্রেনের মতো। আর এই জিনিসটা ৩ মাস থেকে বেশি চলছে। তো সেটাকে আমরা ক্রনিক মাইগ্রেন বলি। আর একটা হয় যে কোনো ওষুধ খেলেও মাইগ্রেন সারে না, সেটা মেডিকেশন ওভার ইউজ হেডেক বলে। তো যাদের এপিসোডিক মাইগ্রেন হতো, ওই ক্ষেত্রে তো আমরা পেন কিলার ইন্টারমিটেন্টলি দিতে পারি। সেটা পেন কিলার আরবিট্রারিলি খেলে হবে না, ডাক্তারি পরামর্শ নিয়ে। কিন্তু যে এপিসোডিক থেকে যে ক্রনিকের দিকে যে মাইগ্রেনগুলো এগোচ্ছে, সেটা মাইগ্রেনের নার্ভটাকে আটকানোর জন্য রেগুলার ওষুধ খেতে হয়। সেটা ব্যথার ওষুধ না, নার্ভের ওষুধ আছে। ৪ মাস, ৬ মাস, ৮ মাস, ১ বছরও চলতে পারে। সেটার ব্যথার ওষুধ নেই। তাহলে ডাক্তারকে দেখিয়ে কোন ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ব্যথার ওষুধ খাওয়ার দরকার আছে, কোন ক্ষেত্রে রেগুলার প্রোফাইল্যাক্সিস মেডিসিন খাওয়ার দরকার আছে, সেটা ঠিক করে নিতে হবে। আর পেন কিলার না, মাইগ্রেনের জন্য নির্দিষ্ট মেডিসিন আছে, প্রয়োজনের যে মেডিসিনগুলো আছে সেটা মাইগ্রেনে অন্য, বাকি যে গায়ে ব্যথা হয় তার জন্য অন্য। সেটা খুব সায়েন্টিফিকভাবে বেছে নিতে হবে। মানে আপনি বলছেন পেইন কিলার খাওয়াটা ঠিক নয় মাইগ্রেনের ব্যথা যাদের হচ্ছে। যা এটা যে টেন্ডেন্সি থাকে যখন তখন, যে পেন কিলার খাওয়ার জন্যই থার্ড ভ্যারাইটি বেরিয়েছে, মেডিকেশন ওভার ইউজ হেডেক। আমার কাছে অনেকগুলো পেশেন্ট আছে যেটা আইবিউপ্রফেন হয়, ডাইক্লোফেনাক হয়, বা প্যারাসিটামল, অন্য অন্য ডেইলি সকাল সন্ধ্যা ৬ মাস ধরে খাচ্ছে, তাও পেন সারছে না। কারণ কি, যখন তখন খেয়ে গেছে। ব্রেনে যেখান থেকে সৃষ্টি হয়েছে, ব্রেনে সে ওখান থেকে নার্ভটাকে, জানো, মাইগ্রেন যেখান থেকে সৃজিত হয়েছে ওই জিনিসটাকে আটকাতে হবে। পেন কিলার খেলে, মেডিকেশন ওভার ইউজ যখন তখন হেডেক হয়ে যাবে। তার ট্রিটমেন্টটা একদম ডিফারেন্ট আছে। তার জন্য ব্রেনে এই যে বোটক্স ইনজেকশন দিতে হয়, একটা রিমোট ইলেকট্রিক্যাল নিউরোমডুলেশন নতুন পদ্ধতি এসছে, তার ট্রিটমেন্ট করি। আমি প্রায় দেখি মানে 10 টু 20% যে পেশেন্ট আমি ডেইলি দেখি মাইগ্রেন, সেটা মেডিকেশন ওভার ইউজ যে চলে গেছে, তার পুরো ট্রিটমেন্টটাই ডিফারেন্ট হয়ে গেছে। সুতরাং যখন মাইগ্রেন ডায়াগনোজ হলো, বা নিজের এমনি মাথা ব্যথা হচ্ছে, আপনি জানেন না মাইগ্রেন, সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখাতে হবে। তাহলে স্যার এই মাইগ্রেন প্রিভেনশন এর জন্য আমরা কি করতে পারি? এটাকে প্রতিরোধ করার কি কোনো রকম উপায় রয়েছে? খাওয়া-দাওয়া, ডায়েট বা লাইফস্টাইল? ডেফিনেটলি এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কি, আমরা যদি যতগুলো ফ্যাক্টরস আছে যেটা যার জন্য মাইগ্রেন বাড়ে, সেগুলোকে আইডেন্টিফাই করে তার উপরে কাজ করা উচিত। ধরুন, খালি পেট থাকা উচিত না, রাত্রিবেলা বেশি 7 আওয়ার স্লিপ এনশিওর করতে হবে। যারা ওবিজ আছে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, যোগা, মেডিটেশন, প্রাণায়াম, এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। স্মোকিংটা অ্যাভয়েড করতে হবে। আর বাকি যে আমরা দেখি খাওয়া দাওয়ার মধ্যে মনোসোডিয়াম গ্লুটামেট আছে, তাতে অনেকগুলো তত্ত্ব আছে, আর চিজ আছে। তো আরজিমন মেক্সিকানা, এগুলো যে আছে, চাইনিজ ফুড, এক্সেসিভ কফি, কোল্ড ড্রিঙ্কস, তাতে অনেকে মাইগ্রেন বাড়ে। তো আইডেন্টিফাই করতে হয় কোন ক্ষেত্রে কিসের জন্য হচ্ছে, সেটাকে প্রিভেন্ট করা উচিত। আর বাকি প্রিভেন্টিভ মেডিসিনসগুলো আছে, যেটার ব্যথা ওষুধ না, নার্ভের, সে রেগুলার যতদিন ডক্টরি পরামর্শ নিয়ে সেটা খাওয়া উচিত। খাওয়াটা এটা তো সবার ক্ষেত্রে এক নাও হতে পারে। মানে কারো কোনো কিছু খেলে মাইগ্রেন বেশি ট্রিগার করতে পারে, কারো অন্য কোনো খাবারে। তো খাওয়াটা মোটামুটি কিভাবে তাহলে আমরা সিলেক্ট করবে যারা মাইগ্রেনের পেশেন্ট? ইন্টার ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন থাকে কারো ক্ষেত্রে, কিন্তু বাই অ্যান্ড লার্জ চাইনিজ ফুড, এক্সেসিভ চিজ, র মিট, কোল্ড ড্রিঙ্কস, এক্সেসিভ কফি, এগুলো যে নোন যে সোর্সেসগুলো আছে, যেটা দিয়ে দেখা গেছে, সেটাকে তার পরিমাণ হিসাবে কম খাওয়াটাই উচিত হবে। আর অনেকের ক্ষেত্রে সেটা অনেকে বলতে পারে যে না, আমার তো কিছু হয় না, ঠিক আছে, ওই ক্ষেত্রে অন্য কোনো এক্সাসারবেটিং ফ্যাক্টরসগুলো হতে হয়। নিজের ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, সেই হিসাবেই এগোতে হবে। স্যার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মহিলারা এই মাইগ্রেনে বেশি সাফার করছেন, তারা বেশি ভুগছেন। এটা কেন হয়? মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেনের প্রবণতা কেন এত বেশি? মহিলাদের ক্ষেত্রে ডেফিনেটলি, মানে বিফোর পিউবার্টি তো ইকুয়াল থাকে, তারপরে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হওয়ার প্রবণতা থাকে। আর তার হরমোনাল যে প্রসেসেসগুলো আছে, সেটা ইস্ট্রোজেন যেটা আছে, সেটা মাইগ্রেনকে এক্সাসারবেট করতে পারে। প্রোজেস্টেরন যে আছে, কিছু প্রোটেক্টিভ হয়। অনেকগুলো ক্ষেত্রে দেখা গেছে মাইগ্রেনে, মানে মেনস্ট্রুয়েশন যেটা হয় তখন
মেনস্ট্রুয়েশনের সময় মাইগ্রেন এক্সাসারবেট করতে পারে। মেনস্ট্রুয়াল অ্যাসোসিয়েটেড মাইগ্রেন কারো কারো পিওরলি মেনস্ট্রুয়ালি মাইগ্রেনই হয়, শুধু তখনই হয়। সেটা হরমোনাল যে প্রসেসগুলো আছে যার জন্যে মাথা ব্যথা কমতে বাড়তে পারে, সেটা একটা কারণ হলো। অনেক সময় দেখা গেছে মেনোপজ হওয়ার পরে মাইগ্রেন কেটেই যায়, শেষ হয়ে যায়। তখন পিরিয়ডসগুলো বন্ধ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে তখনই শুরুও হয় কম, কিন্তু বেশিরভাগে কমে যায়। তো তার জন্যে যেহেতু নিউরো হরমোনাল এলিমেন্টসগুলো যেটা নির্দিষ্টভাবে আ মহিলাদের ক্ষেত্রে বেশি আছে, যার জন্যে মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেন হওয়ার প্রবণতা বেশি। এবার স্যার আপনি একটু মাইগ্রেনের চিকিৎসা সম্পর্কে একটু বলুন যে কি অত্যাধুনিক পদ্ধতি এসেছে? কি পদ্ধতিতে আপনারা এখন চিকিৎসা করে থাকেন মাইগ্রেনের? মাইগ্রেনের ২ রকম, একটা তো অ্যাকিউট বললাম, একটা প্রোফাইল্যাক্টিক। মানে জানো অ্যাকিউট হলো যে মাইগ্রেন যখন ব্যথা হলো তখন কি করব? আর প্রোফাইল্যাক্সিস হচ্ছে ব্যথা যেন না হয় সেটাকে প্রিভেন্ট করবার জন্য কি করতে হয়। অ্যাকিউটের মধ্যে অনেকগুলো মেডিসিনস গুলো আছে যেটা আমরা দিই যে এটা হলে খেয়ে নেবে। সেটা NSAIDs প্যারাসিটামল হতে পারে, NSAIDs বলে আছে সেটা হতে পারে, বা অনেক সময় ট্রিপটানস বলে সেটা হতে পারে। এখন নতুন করে ল্যাসমিডিটান বলে অনেকগুলো গ্রুপ ধরনের এখন নতুন অনেক কদিন আগেও একটা খুব লেটেস্ট মলিকিউল বেরিয়েছে। তো এখন সেটা হলো। আর সেটা অনেকগুলো হয় যেটা আমরা দেখি যে অ্যাকিউটের রোল আছে, তার প্রিভেন্টিভও একটা রোল আছে। এবার প্রিভেন্টিভ মেডিসিন যেন না হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকগুলো মেডিসিনস আমরা অনেক দিন ধরে দিচ্ছি। সেটার জন্য মাইগ্রেনের নার্ভটাকে শান্ত করে। তাতে মাইগ্রেনের সৃষ্টিটা কমে যায়, ইনটেনসিটি ফ্রিকোয়েন্সিগুলো কমে। নতুন পদ্ধতির মধ্যে আমরা ২-৩ টা আমার যে হসপিটাল মণিপাল হসপিটাল ব্রডওয়ে, সেটা ইস্টার্ন ইন্ডিয়া খুব বড় একটা মাইগ্রেন সেন্টার। এখন থেকে না অনেক দিন ধরে। এখানে একটা তো বোটক্স থেরাপি বলে, বোটক্স একটা পাউডার হয়। সেটা জলের মধ্যে মিশিয়ে আমরা খুব স্মল ইনজেকশনস গুলো দিই অনেকগুলো জায়গা ব্রেনে। সে নির্দিষ্ট জায়গা আছে। তাতে দেখা গেছে হয়তো ৩ মাস অন্তর করে দিতে হতে পারে। তাতে ক্রনিক মাইগ্রেন যেটা আছে সেটা তার ট্রিটমেন্ট বোটক্স। অনেক পেশেন্ট আছে যেটা বোটক্স নিতে আসে। কোনো ওষুধ দিয়ে সারছে না। একদম অনেক সময় সুইসাইডাল টেনডেন্সিস গুলো চলে আসছে, কিছু সারতে, ওই ক্ষেত্রে দেখা গেছে মাইগ্রেন ভালো, এই বোটক্স ভালো কাজ করছে। একটা রিমোট ইলেকট্রিক্যাল নিউরোমডুলেশন বলে একটা মেশিন ওই নেরিভিও লঞ্চ হয়েছে নতুন। আমি ১ বছর ধরে এখানে দিচ্ছি। ১ বছর না হলেও ৮ মাস ধরে এখানে দিচ্ছি। সেটা নেরিভিও একটা রিমোট ইলেকট্রিক্যাল নিউরোমডুলেশন, মানে হয় নার্ভটাকে যেকোনোভাবে মডুলেট করা যেন পেন রিলিভিং সাবস্ট্যান্স গুলো সিক্রিট হয় ওখান থেকে। সেটা একটা এরকম আছে, এখানে লাগিয়ে আমরা স্মার্টফোনের সঙ্গে যে অ্যাপের মাধ্যমে সেটাকে অ্যাক্টিভেট করলে এখানে ভাইব্রেশন হয়। সেটা ব্রেনে যায় 45 মিনিটস, একদিন ছাড়া একদিন করে ৩ টা অ্যাপ্লায়েন্স গুলো লাগে। অনেক পেশেন্ট নিয়ে যায়। সেটাকে বলে তো ওয়ার্কিং ক্লাস যারা আছে, এরা ওষুধ খেতে চায় না। ওষুধ খেয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। বা প্রেগন্যান্ট লেডিস গুলো আছে। ওদের ক্ষেত্রে ওই রিমোট ইলেকট্রিক্যাল নিউরোমডুলেশন যেটা আমরা এখানে করছি। এছাড়া এখন অনেকগুলো একটা ইনজেকশন হয় যেটা ৩ মাস অন্তর করে আমরা দিই। সেটাকে আম ডিফারেন্ট কেমিক্যাল নাম আছে। তো এখন মোট কথা হচ্ছে যে মাইগ্রেনের যে ট্রিটমেন্ট আছে গত ৪-৫ বছরের মধ্যে অনেকটা রিভলিউশনাইজ করে গেছে। সুতরাং যাদের মাইগ্রেন আছে, কোনো ওষুধ খেয়ে ছাড়ছে না, অনেক জায়গায় দেখালাম, সেটা কিন্তু নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই এখানে। অনেকগুলো নতুন পদ্ধতি এসছে, যেটা দিয়ে মাইগ্রেন যে কোনো জায়গায় সারছে না। মাইগ্রেনের সব জায়গা থেকে ফেল হয়ে গেছে চিকিৎসা, তাও এখানে সায়েন্টিফিক পুরো রিসার্চ করে আমাদের হাতে আছে, যেটা দিলে অনেক পেশেন্ট ভালো হয়েছে। মাইগ্রেন বা মাথা ব্যথা অবহেলা করলে হতে পারে মারাত্মক ফল। তাই ঘন ব্যথার ওষুধ বা পেইনকিলার ইত্যাদির উপর ভরসা করবেন না। আপনাকে খুঁজে বের করতে হবে মাইগ্রেনের আসল কারণটা কী? সেজন্য দরকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। তাই দেরি করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। নিজেরা সিদ্ধান্ত নিয়ে ওষুধ খাবেন না। মাইগ্রেনের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। কারণ অনেক অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিও চলে এসেছে আপনাদের হাতের কাছে। কাজেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাইগ্রেন সম্পর্কে যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা মাথা ব্যথা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমরা পরবর্তীতে স্যারের সঙ্গে আবার আলোচনা করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।